ও পরিচালনায় ইসমাত জেরিন খান। দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনীতি এবং প্রতিদিনের শেয়ার বাজার নিয়ে এটিএন বাংলা প্রচারিত এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জেরিন খান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করে থাকি দেশের সমসাময়িক অর্থনীতি সহ সামগ্রিক অর্থনীতির সম্ভাবনা এবং সীমাবদ্ধতার দিকগুলো আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানে আপনিও সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সাথে 0281897766। আর আজকে আলোচনার বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি খাত। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সমাজের সর্বস্তরে প্রসারের মাধ্যমে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার হিসেবে কাজ করেছে এবং এজন্য বিভিন্ন অঙ্গীকারও গ্রহণ করেছে। 2009 সালের এপ্রিল মাসে সরকার তথ্য ও যোগাযোগ নীতিমালা 2009 প্রকাশ করে। 10টি মূল উদ্দেশ্যকে সামনে রেখে নীতিমালার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী 306টি কর্মপরিকল্পনা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জন্য সুনির্দিষ্ট করেছে। এর মধ্যে স্বল্প মেয়াদী কিছু পদক্ষেপ বাস্তবায়ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সমাজের সকল স্তরে ডিজিটাল লিটারেসির বৃদ্ধির মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, প্রয়োগ, তথ্য প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিতকরণ, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প ও অর্থনীতি প্রসারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন জ্ঞান ভিত্তিক শিল্প ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে এবং ই গভর্নেন্স এবং ই কমার্স প্রবর্তনের মাধ্যমে আধুনিক ও উন্নত ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য সরকার মিশন নির্ধারণ করেছে। এটিএন বিজনেস প্রোগ্রামে নিয়মিত ধারাবাহিক খাত ভিত্তিক আলোচনায় আজকের বিষয় থাকছে তাই তথ্য ও প্রযুক্তি খাত। আজকে আমাদের সাথে যে দুজন ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে শুরুতেই আমি যার সাথে পরিচয় করিয়ে দিব তিনি হচ্ছে বাংলাদেশের কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে ও বিকাশের কিংবদন্তি জনাব মুস্তাফা জব্বার, প্রধান নির্বাহী আনন্দ কম্পিউটার্স এবং বিজয় ডিজিটাল এবং সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি। এরপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের কম্পিউটার জগতে আরেক ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন ডেফোডিল কম্পিউটার ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা জনাব সবুর খান এবং সেই সাথে তিনি সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতির। দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনায়। শুরুতেই জব্বার স্যার আপনার কাছে জানতে চাইবো যে ব্যাপারটি অনেক বেশি উল্লেখযোগ্য, আমি তো যেমন করে বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে আপনি শুনছিলেন, এবং আপনি তো সরকারি ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বহুদিন ধরে লালন করে আসছেন এবং আগামীর বাংলাদেশকে আপনি তথ্য প্রযুক্তি খাতে কেমন দেখতে চান বলে মনে করছেন? ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটা আমাদের মাঝে মধ্যে একটু গুলিয়ে ফেলা হয়। আমরা অনেক সময় মনে করি যে ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে সকলের মাথার নিচে বালিশ হিসেবে কম্পিউটার ব্যবহার করব অথবা আমরা ফুটবল খেলবো কম্পিউটার। আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা স্পষ্ট করে বলা দরকার যে আমরা আসলে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ চাই যেখানে জনগণের যে জীবনযাত্রার মান সেটা বাড়বে, আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং এই কাজটা করার জন্য আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে চাই। ফলে এই ভুল ধারণা যেন না করা হয় যে একেবারে মাঠে ময়দানে কম্পিউটার ছড়িয়ে দেওয়া, এর নামই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তবে ডিজিটাল বাংলাদেশের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কতগুলো জায়গাতে। আমরা মনে করি যে ডিজিটাল বাংলাদেশের প্রিকন্ডিশন কতগুলো আছে। একটি হচ্ছে একটি ডিজিটাল সরকার। সরকার যেভাবে এখন কাজ করছে কাগজ ভিত্তিক প্রশাসন, সেটাকে আমরা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের কথা বলছি। দেন ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, সরকারের যতগুলো বিষয়গুলো আছে, ডিজিটাল একটা লাইফস্টাইল, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ দেশের প্রত্যেকটি মানুষ সংযুক্ত থাকবে কেবলমাত্র মোবাইল ফোনে না, আমরা যেন এদেরকে ডেটা কমিউনিকেশন থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে একটি সংযুক্তি তৈরি করতে পারি। এই স্বপ্নটা আমার নিজের ধারণা যে এটা আসলে এটি জাতিগত স্বপ্ন এবং পুরো জাতির জন্য এটি অর্জন করা খুবই জরুরি। আমরা একটা কৃষিভিত্তিক দেশ ছিলাম, সেই দেশ থেকে আমরা শিল্পায়নে যেতে পারিনি, শিল্পযুগটা আমরা মিস করেছি। এখন দুনিয়ার ডিজিটাল যুগে যাচ্ছে, আমাদেরকে ডিজিটাল যুগে যেতে হবে এবং এই ট্রান্সফরমেশনটা কেবল আমরা করছি না, সারা পৃথিবীর সকল দেশ, প্রত্যেকটি দেশের টার্গেট হচ্ছে ডিজিটাল যুগে যাওয়া এবং আলটিমেটলি একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।
আচ্ছা, আমরা তো স্যারের কথা শুনলাম, আপনি যতটুকু জানি যে এই খাতে একজন সফল উদ্যোক্তা এবং অনেকদিন ধরে এই খাত নিয়ে কাজ করছেন। তো স্যার যেভাবে বললেন যে এই খাতটা যেভাবে সফলতা অর্জন করছে এবং আরো বেশি সফলতা অর্জন করবে, তো আপনি আসলে এই 2012 সালকে কিভাবে প্রত্যাশা করছেন? একটি ব্যাপার আসলে যেটা জব্বার সাহেব বলল যে ডিজিটাল বাংলাদেশের যে আসলে কনসেপ্টটা বা মানুষের ভিতরে যে আমরা যেটা বলি যে তৃণমূল পর্যায়ে যে অ্যাওয়ারনেস, সেটা মনে হয় অনেক দূর ডেভেলপ হওয়ার কারণে 2012 সাল স্বাভাবিকভাবেই আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, তরুণ সমাজ কিন্তু অনেকটাই কনসেন্ট্রেট এখন কিভাবে টেকনোলজিকে ব্যবহার করে সেটা নিজের অ্যাটলিস্ট প্রয়োজনটা মেটাতে সক্ষম হবে। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশে মোবাইল এবং ইন্টারনেটের আমি মনে করি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার কারণে বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু যত না বেশি অন্য কাজে আগ্রহী, তত বেশি আগ্রহী কিভাবে সে তার প্রতিভাটুকু তুলে ধরতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে 2012 সাল মাত্র শুরু হলো বলা যায়, এবং অবশ্যই এটা একটা প্রতিশ্রুতিশীল বছর হবে বলে আমরা বিশ্বাস করি। এবং পাশাপাশি আমি যেটা মনে করি যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমরা মনে করি যে একটা ব্যাপক পরিবর্তনগুলো ধীরে ধীরে সাধিত হচ্ছে। সেটা হচ্ছে একটা সময় কনসেপ্ট ছিল বিজনেসে পড়া, যেটা বিবিএ পড়া, কিন্তু এখন কিন্তু কনসেপ্টটা পরিবর্তন হয়ে আসছে কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশন টেকনোলজির সাথে রিলেটেড সাবজেক্টগুলোতে পড়াশোনা করা। এবং এটাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ভিতরে ধীরে ধীরে কিন্তু আমার মনে হয় যে একটা রাইট ইমপ্রেশন তৈরি হচ্ছে টেকনোলজির ব্যাপারে। স্যার, এই দিক থেকে আপনি জানেন যে 2011 যে সালটি আমরা পার করেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশের যে সফলতা ছিল, ডিজিটাল বাংলাদেশের প্রথম সফলতা হিসেবে আমরা দেখেছি ল্যাপটপ দোয়েলের উদ্বোধন করেছেন। এবং সেখানে কিন্তু যে ব্যাপারটি অনেক বেশি উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা রয়েছে, এই লাইব্রেরিটিকে তিনি চাচ্ছেন যে প্রতিটা বই যাতে নোটপ্যাডের মাধ্যমে, যারা একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, এই পাসওয়ার্ডের মাধ্যমে এবং নির্দিষ্ট কিছু অ্যামাউন্টের বিনিময় যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এটার উপরে পড়াশোনা করতে পারবেন। তো এটি আসলে কতটুকু সফলতা এবং এটি আমরা কিভাবে কার্যকর করতে পারবো? আসলে কিন্তু প্রধানমন্ত্রী আরেকটি বক্তব্য আমি মনে করি খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি চাই এক সময়ে আমাদের ছেলে মেয়েরা স্কুল ব্যাগ ছাড়া স্কুলে আসবে। মানে অর্থাৎ আমরা আমাদের যে পাঠ্য বিষয় আছে সেই পাঠ্য বিষয়গুলোকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। কেউ হয়তো একটা ট্যাবলেট পিসি হাতে করে নিতে পারে, ক্লাসরুমে গিয়ে বসতে পারে, ইন্টারনেট থেকে ক্লাসগুলো হওয়া যেতে পারে। বাংলাদেশের জন্য এটি বড় বিষয়, এটা আশাবাদ বলবো যে বাঙালিরা আসলে খুব দ্রুত প্রযুক্তি গ্রহণ করতে পারে। বাংলাদেশে যখন মোবাইল ফোন প্রচলিত হয় তখন ধারণা করা হয়েছিল 10 বছরে আমাদের 1,50,000 লোক মোবাইল ফোন ইউজ করবে। এখন 8.5 কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করে। এর অর্থ হচ্ছে আপনি গ্রামের যে কৃষক, সে ইংরেজি বাটনগুলো চিনে না, কিন্তু মোবাইল ফোন সে ইউজ করতে পারে। তার মানে এই যে একটি মেধা, এই যে দক্ষতা, এই দক্ষতাটা এই জাতির আছে। সেই দিক থেকে আমি কিন্তু মনে করি যে অসাধারণ একটি অগ্রগতি। সবুর যেটি বলেছে যে আমাদের নতুন জেনারেশনের কাছে কিন্তু প্রযুক্তি এখন সবচেয়ে বড় বন্ধু। বাংলাদেশে জাস্ট গত কয়েক মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2 কোটিতে গেছে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 30 লাখে গিয়ে পৌঁছেছে। এবং এই বছর দুটি বড় ঘটনা ঘটার আছে। একটি হচ্ছে জুন মাস নাগাদ আমরা মোবাইলে 3G প্রযুক্তি পাবো এবং ডিসেম্বরের ভিতরে 4G-তে আমরা করতে পারবো। ইতিমধ্যে ওয়াইম্যাক্স ব্রডব্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে গিয়েছে। এই বছর কিন্তু ক্লাস 6-এ কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হয়েছে। গত বছর জেলা সেবা কেন্দ্র হয়েছে। তার আগে আমরা 4,500 একটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র করেছি। এই বছর ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটাল হবে এবং সামনের বছর থেকে 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হবে। আসলে আয়োজনটা কিন্তু চতুর্দিক থেকে একটি ব্যাপক পরিবর্তনের দিকে যাওয়া। এই যে পরিবর্তন, আমরা শুনলাম যে ব্যাপক একটি পরিবর্তনের কথা বলা হয়েছে। এই ব্যাপক পরিবর্তন কিন্তু সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা একটি সফলতা পেতে যাচ্ছি। তো যে এলাকাগুলো একদম রিমোট এরিয়া যেগুলো রয়েছে, অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার কিছুটা ছোঁয়া থাকলেও কিন্তু এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অতটা ছোঁয়া কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত লাগেনি। এই ব্যাপারে আপনারা কি ধরনের উদ্যোগ? এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে বাংলাদেশে যারা আলটিমেটলি একটু আমি বলবো যে সামর্থ্যশীল লোক,
তাদের এগিয়ে আসা উচিত, কারণ এটা সত্যি কথা যে গ্রামে গঞ্জে এখনো অনেকের পক্ষে সম্ভব হয়নি একটি কম্পিউটার ব্যবহার করা। টেকনোলজি সত্যি যে আশীর্বাদটুকু আমরা দেখতে পাচ্ছি সেটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না, যদি না বাংলাদেশের যারা আসলে সামর্থ্যশীল লোক তারা ওদের এগিয়ে না আসে। পাশাপাশি আমি বলবো যে বাংলাদেশের বিভিন্ন এনজিও সেক্টর বা যার সরকারও আমি মনে করি যে যত না বেশি শহর কেন্দ্রিক মনোযোগ দেওয়া উচিত তার থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত অবশ্যই গ্রামগঞ্জে, কেননা আমরা কিন্তু মেধাবীদের একটা বড় অংশই দেখতে পাই গ্রামেগঞ্জে উপস্থিত। কেননা শহরের বিভিন্ন রকমের সীমাবদ্ধতার মাঝে কিন্তু আসলে অনেক সময় সম্ভব হয়নি একজন ছাত্র বা একজন ছাত্রী বা একজন গার্ডিয়ানকে। তো আমি এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বাংলাদেশের না শুধু সারা পৃথিবীতে টেকনোলজি কিন্তু ব্যাপক পরিবর্তন হচ্ছে। আজকে আমরা যদি বলি যে ক্লাসরুমের যেটা জব্বার সাহেব যেটা বলল যে আসলেই কিন্তু আগামীতে বই নিয়ে তার পিঠে ব্যাগ নিয়ে আসার দিন ফুরিয়ে যাবে, কেননা ইভেন ক্লাসরুমের টিচার সনাতন ধর্মী প্রেজেন্টেশন দিবে, স্টুডেন্ট কিন্তু হো হো করে হেসে উঠবে, কারণ স্টুডেন্টও কিন্তু এক্সপেক্ট করবে সে টিচার টেকনোলজি ব্যবহার করে। এবং আমরা দেখছি যে এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো অনেক আগেই শুরু করে দিয়েছে, এখন কিন্তু বেসরকারির সাথে সাথে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু এখন প্রেজেন্টেশনের একটি ব্যাপার এবং এটি আলাদা করে মার্কিং করা হচ্ছে এবং ক্লাসরুম কিন্তু প্রযুক্তি নির্ভর ক্লাসরুম হয়ে যাচ্ছে। না, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যেকটি ছাত্রের হাতে একটা ফ্রি ল্যাপটপ আমরা তুলে দিচ্ছি। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা তাকে ল্যাপটপ দিয়ে কিন্তু মার্কেটিং করা না, এর উদ্দেশ্য তাকে টেকনোলজি ড্রাইভেন স্টুডেন্ট হিসেবে তার ক্যারিয়ারটাকে কনফার্ম করা। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাসে যে শিক্ষাদান যে পদ্ধতিটা ছিল আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি ভিডিও প্রজেক্টের মাধ্যমে, এই দিনটা ফুরিয়ে যাচ্ছে। কারণ ক্লাসে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মিটিং বোর্ড আছে, সরাসরি যে ক্লাসরুমের যে বোর্ডটি যেটাকে আমরা হোয়াইট বোর্ড বলি বা কেউ কেউ ব্ল্যাক বোর্ড বলি, এই হোয়াইট বোর্ডটাই কিন্তু কম্পিউটার হবে, মানে দ্যাট ইজ একটা কম্পিউটারের স্ক্রিন হবে 120 ফিট বাই 80 ফিট। তার মানে কি টিচার যখন ক্লাসে যেই টাচ করবে সে তার কি বলা হয় মার্কার পেন দিয়ে, সে মার্কার পেন থাকবে না, মার্কার পেন উইল বি এ হোয়াট ইজ কল্ড টাচ পেন। সেই টাচ পেন দিয়ে সে যখন করবে এবং ওই তার অংশগ্রহণটুকু কিন্তু প্রত্যেকটি ছাত্র এনজয় করবে। পাশাপাশি কোন ছাত্র যদি সিক থাকে বা আসতে পারে না বা যে কোনো জায়গায় বসানো রিমোটে পৃথিবী যে কোনো অঞ্চলে সে কিন্তু এনজয় করবে মানে টিচারের সরাসরি ক্লাস। তার মানে কি টেকনোলজি কিন্তু আমাদের দর্শকদেরকে আবার একটু বলবেন কি যে কিভাবে এনজয় করা সম্ভব হবে টিচারের ক্লাস? আজকে আমরা কি দেখতেছি, মানে গার্ডিয়ান কিন্তু একটা টেলিভিশন যখন দেখে তখন কিন্তু গার্ডিয়ানের পক্ষে সম্ভব হয় না যে বাবা এইটা স্ক্রিনটা চেঞ্জ করে তুমি আরেকটা দেখো, তখন কিন্তু সেগুলো কি দেখবো। তো যুগ কিন্তু অলরেডি চলে আসছে, বাংলাদেশে হয়তো এখনো কিছুটা সীমাবদ্ধ থাকার কারণে, কারণ বাংলাদেশে একটা বড় সমস্যা আমি জানি না, এটা হয়তো জব্বার সাহেব আমার সাথে স্বীকার করবেন, আমাদের বাংলাদেশে যারা কাস্টমসে আছেন বা যারা ট্যাক্স ডিপার্টমেন্টে তারা অনেক ক্ষেত্রে কিন্তু টেকনোলজির টোটাল জিনিসটা না বুঝতে পেরে তারা কিন্তু মিসগাইড করার কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের একটা বিরাট অংশই টেকনোলজি ড্রাইভেন যে ডেভেলপমেন্ট গুলো যেগুলো আনতে কিন্তু সাহস পায় না, যাও দু একজন নিয়ে আসে তারা কিন্তু বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। আজকে যে টেলিভিশন যে টেকনোলজি এটা কিন্তু অলমোস্ট নাই, টেলিভিশনই আপনি সরাসরি টাচ করতে পারবেন, টেলিভিশন উইল বি এ পিসি, বিকজ টেলিভিশনের সাথে আপনার দরকার হচ্ছে একটা ব্রডব্যান্ড কানেকশন যা এখন ইজিলি অ্যাভেলেবল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টেলিভিশনে সে যখন দেখবে সে কিন্তু সাথে সাথে বলতে পারবে বাবা তুমি এই আর্ট ওয়ার্কটা ব্যবহার করে এইভাবে হবে, মানে মাই কিন্তু মনিটরে টাচ করে বলে দিতে পারবে। তো এইটা যখন ক্লাসরুমে যাচ্ছে বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে শুরু করেছে, কিন্তু আমরা আশা করি আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখে আসছি যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু 90%, ইভেন আমরা ইন্ডিয়ার কথায় উদাহরণ দিই, ইন্ডিয়াতে টেলিভিশনগুলি খুললে আপনি দেখবেন যে তার বিরাট অংশ জুড়ে আছে ইন্টারনেটের ক্লাস বোর্ড, এফেক্টিভ ক্লাস যেটাকে বলা হয় স্মার্ট ক্লাস। তো স্মার্ট ক্লাসের এই টেকনোলজি কিন্তু আলটিমেটলি ছড়িয়ে যাবে, এটা আমি বাংলাদেশে যদিও এখনো এটা খুব বেশি প্রচলন হয়নি, বাট আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এই স্মার্ট ক্লাসের যে ব্যাপারগুলো আপনি বললেন এটার ক্ষেত্রে কিন্তু একটি লিটারেসি এডুকেশনের ব্যাপার রয়েছে এবং লার্নিং এর ব্যাপার রয়েছে এবং এই লার্নিং গুলো কিন্তু সবাইকে ব্যাপারগুলোর মধ্যে একসাথে করতে হবে। এটি আসলে কিভাবে সমন্বয় করা সম্ভব হবে, সকলকে এই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়্যার বা এটা সম্পর্কে জানানো? এইটা আমি যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যারা আসলে উদ্যোক্তা আছে তাদের ইন্টেনশনের উপরে পুরো জিনিসটা ডিপেন্ড করবে, কারণ এখানে সরকারের অনেক কিছুই করা নেই। সরকার একটি ব্যাপারে আমি যেটা বললাম যে সরকার একটি ব্যাপারে ইনফরমেশন দিয়ে রাখতে পারে, যেটা অলরেডি সরকার অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে যে তথ্য প্রযুক্তির ব্যাপারে সরকারের কিন্তু উদারতা এবং তার সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে। আর এই ক্ষেত্রে উদ্যোক্তারা, আমি একটু বলি যে উদ্যোক্তারা যদি নিয়ে এসে ব্যবহার করে, আমি বলবো যে কালকেই কিন্তু সবাই উচিত হবে যে তাদের কনফারেন্স রুমে এখন থেকে আর কোনো ভিডিও প্রজেক্টও থাকবে না, ভিডিও প্রজেক্ট থাকবে কিন্তু সেখানে কিন্তু তার ইন্টারেক্টিভ এফেক্টিভ বোর্ড থাকবে, যেখানে সে আপনি একটা সিম্পল একটা উদাহরণ আমি দিচ্ছি যে কেউ একজন বলতে চাচ্ছে যে পৃথিবীর মানচিত্র এটা, সে কি করতেছে এখন একটা কাগজে এনে সে দেখাচ্ছে না, দরকার নাই, সে সরাসরি টান দিয়ে বলবে এই হচ্ছে পৃথিবী, এই দেখে আমি ঘুরাচ্ছি, এই দেখে আমেরিকা, এই যে দেখে আমেরিকার এই হোয়াইট প্রাসাদ, ঢুকে সে ভিতরে গিয়ে বলবে আবার এই দেখো হোয়াইট প্রাসাদের এখানে 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 ওবামা বসে। তার মানে কি একটা স্টুডেন্ট বা একজন পার্টিসিপেন্ট এর থেকে আর থ্রিল কি অনুভব করতে পারে? আচ্ছা, আপনার এই কথা শুনে আমি এখানে এই চেয়ারে বসে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে এই স্বপ্ন আমরা
খুব দ্রুতই বাস্তবায়ন দেখতে পাবো, এবং সেটি বাস্তবায়ন করার পর হয়তো আরেকদিন আপনার সাথে এই অনুষ্ঠানেই কথা হবে। তার আগে একটি দর্শকের ফোনটি নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম আপনাদের যে তথ্য প্রযুক্তির বিষয়টা, জি, তো এই বিষয়টাতে এইভাবে হইতেছে, তো গ্রামীণ ফোন এত টাকা নেই, অন্যান্য অপারেটর একদিনের ভিতরে কল রেট এত পার্থক্যটার কারণটা কি ওনাদের মাধ্যমে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই ব্যাপারে কিন্তু আসলে আপনি গ্রামীণ ফোন বা আমরা যে মনে করি মোবাইল অপারেটর যে প্রাইসটা নির্ধারণ করে, এই ক্ষেত্রে সরকারের কিন্তু অনেকটা ভূমিকা আছে। এবং আমি মনে করি একটি পর্যায়ে কিন্তু প্রাইস অনেক বেশি থাকার পিছনে কারণ ছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আজকেই সম্ভবত কোন একটি পত্রিকা দেখা যাচ্ছে যে তার লিড নিউজে ছিল যে আজকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখন আর কেউ ডেভেলপমেন্ট করছে না, বিনিয়োগ করতেছে না, বরং তারা প্রফিট আর্ন করছে। এই ক্ষেত্রে আমি মনে করি সরকারকে কিন্তু খুব দ্রুত হস্তক্ষেপ করা উচিত। যেমনি ভাবে আমরা যারা কম্পিউটার সমিতি বা তথ্য প্রযুক্তির সঙ্গে আমরা কিন্তু সরকারকে, আমার মনে হয় সবারই প্রচেষ্টা ছিল যে সরকারকে ফোর্স করে কিভাবে ইন্টারনেটের প্রাইস কমিয়ে নিয়ে আসা যায়। ইন্টারনেট ব্যান্ডউইথের প্রাইস এত বেশি কমিয়ে আনা হয়েছে যেটা আমি মনে করি যে কন্টিনিউয়াসলি কিন্তু রিজনেবল একটা প্রাইসে আসছে। সেখানে আমি মনে করি যে মোবাইল কোম্পানিগুলি এখন তাদের ইনফ্রাস্ট্রাকচার ডান, সারা বাংলাদেশে তো নেটওয়ার্ক ছড়িয়ে গেছে, তাদের কিন্তু সমস্ত কিছু ডান, এখন তারা কিন্তু ইজিলি এটাকে 50% ডাউন করে দিতে পারে রাতারাতি। আচ্ছা, এই দিক থেকে স্যারের কাছে একটি ব্যাপার জানতে চাবো যে সরকার হাইটেক শিল্প এবং জ্ঞান ভিত্তিক শিল্প খাতের সুবিধার্থে আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য গাজীপুরের যে কালিয়াকৈরের হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। তো সেই ক্ষেত্রে একটি দেশি বিদেশি অর্থনৈতিক পদক্ষেপ যেগুলো নেওয়া হচ্ছে, এটি কতটুকু সফল হবে আপনার দৃষ্টিতে আপনি মনে করছেন? কালিয়াকৈর হাইটেক পার্কের ইতিহাস অনেক লম্বা। জি। এটি প্রায় 97 সাল থেকে শুরু হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার আগের বার যখন ছিল তখন এর উদ্যোগ নিয়েছিল। এই 10-11 বছরে এটার তেমন খুব অগ্রগতি হয়নি। দেয়াল দেওয়া, একটা বিল্ডিং করা এবং একটা ইউআই তৈরি করা। কালিয়াকৈরের সমস্যাটা কিন্তু ভিন্ন। জায়গাটি ভালো, ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাবে, সমস্ত কিছু করা যাবে, কিন্তু আসল যে বিষয়টা সেটি আমরা চিহ্নিত করেছি, যেটি সেটি হচ্ছে ঢাকার সাথে যোগাযোগ। কালিয়াকৈর যদি 3 ঘন্টায় যেতে হয় এবং 3 ঘন্টায় আসতে হয়, এই 6 ঘন্টা সময় এই পার্কটি ব্যবহার করার জন্য ব্যয় করাটা খুবই ডিফিকাল্ট হবে। ওখানকার অবস্থাটা এমন না যে ওখানে প্রোগ্রামারদের রাখা যাবে, ওখানকার অবস্থাটা এমন না যে ওখানে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ফ্যামিলি নিয়ে ওখানে থাকবে। ফলে আমরা যখনই আলোচনা হয়েছে, আমি কম্পিউটার সমিতির সভাপতি গত ডিসেম্বর পর্যন্ত ছিলাম, আমরা সরকারকে বলেছি যে সবচেয়ে প্রথম যে কাজটি হওয়া উচিত সেটা হচ্ছে হাইটেক পার্কের সাথে একটি দ্রুত গতির যোগাযোগ ব্যবস্থা। যেমন হতে পারে আমি যদি 30 মিনিটে কালিয়াকৈর যেতে পারি এবং আসতে পারি, তাহলে কিন্তু আমার ওইখানে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু আমি বসবাস করার জন্য হয়তো আমার ওইখানে থাকার প্রয়োজন হবে না। এই জায়গাটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশ্বব্যাংক একটি সার্ভে করেছে এবং আমার জানা মতে বিশ্বব্যাংক এই বিষয়টি নিয়ে কাজ করেছে। এটির বোধহয় ইউআই পর্যায়ে অতিক্রম করেছে। কিছু বিদেশি বিনিয়োগকারী এটি হাইটেক পার্ক হিসেবে গড়ে তোলার কাজ করেছে এবং জায়গা আছে, প্রচুর কিছু জায়গা বেসরকারি খাতে বরাদ্দ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন তাহলে আমি এখনো খুব একটা বেশি স্বপ্ন দেখি না এই প্রকল্পটি নিয়ে। কবে নাগাদ এটি আমাদের কাজে লাগবে? আচ্ছা, আমরা অনুষ্ঠানের শুরু থেকে স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতেই থাকবো, কিন্তু সফলতা পেতে হবে। সফলতা পাওয়ার জন্য আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা রয়েছেন, এই উদ্যোক্তাদেরও তো সহযোগিতা দরকার। আমি কথার সাথে একটু সূত্র ধরি, যেহেতু আমি 2002-2003 বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি থাকা অবস্থা, তখন মাননীয় প্রধানমন্ত্রী আইটি টাস্ক ফোর্সে আমরা কিন্তু একটি মোটামুটি একটা কনভিন্স করেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রীকে, এবং উনি একটা এসআরও জারি করেছিল যে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করার জন্য, কিন্তু আসলে পরবর্তীতে সেটা হয়নি। এবং আমি যে কথাটা জাব্বার ভাইয়ের সাথে বলতে চাই যে আসলে এই কালিয়াকৈরে এই প্রজেক্টটা কিন্তু নেওয়া হয়েছে আজ থেকে 14-15 বছর আগে, কিন্তু আপনি খেয়াল করেন টেকনোলজি কোথায় বসে আছে। আজকে আপনি যখন কথা বলছি, আমরা ট্রাফিক জ্যামের কথা, আমি পার্সোনালি ট্রাফিক জ্যাম এনজয় করি। কেন? বিকজ ট্রাফিক জ্যামে আমি আমার অফিসের কাজগুলি সেরে ফেলি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে কি টেকনোলজি কিন্তু অনেক দূর চলে আসছে, টেকনোলজি আগের অবস্থানে নেই। আগে যেমন একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন ছিল আজ থেকে 14-15 বছর আগে, এখন ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন নাই। এখন যেই কথাগুলি দর্শক একটু আগে বললো, এখন হচ্ছে ইন্টারনেট প্রাইস কমাইতে হবে মোবাইল অপারেটরগুলোকে। এই মোবাইল অপারেটরগুলি আরো কি কাজ করছে, আজকে আপনি যদি একটি ইন্টারনেট বেস একটি মোবাইল ফোন নেন, আপনি অটোমেটিকলি ডাউনলোড করছে সমস্ত আপডেটগুলো, এবং একজন গ্রাহক ঘরে বসে সে জানেই না ভুতুরে বিল আসছে, ইতিমধ্যে কিন্তু তার একটা বিশাল বিলের বোঝা তার উপর চাপাচ্ছে।
হয়তো ইন্টারনেটের প্রাইস কিন্তু কমে দেওয়া হচ্ছে সরকার। সুতরাং এই দিকে কিন্তু সরকারকে এখন নজর দিতে হবে। এবং আমি মনে করি একটি পিসি বা একটি ল্যাপটপ বা একটি ট্যাবলেট পিসি কিন্তু এখন আসলে আমাদের কালিয়ে করে জায়গা দখল করে নিচ্ছে, কোনো দরকার নেই এখন আর। এবং আমি যে কথা আপনাকেও বললে, আপনার সাথে আমি একমত, একসময় আমরা প্রস্তাব করেছিলাম যে প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হোক, প্রাইভেট সেক্টর আমরা ডেভেলপ করবো। কিন্তু এখন যখন আমি যদি আমার কোম্পানির কথা বলি, ড্যাফোডিল কম্পিউটার্স এখনো ইন্টারেস্টেড না কালিয়ে করে যাওয়ার জন্য। কেন? বিকজ আমার নিজেরই ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি সেখানে আমি গড়ে তুলবো সুন্দর স্বপ্নময় শহর, সেখানে আমি প্রোভাইড করবো। যে কথাটা জব্বার ভাই বললো যে আমি সেখানে অবশ্যই ফ্যামিলিদের থাকার জন্য, তারা যাতে একটা ভালো এনভায়রনমেন্টে থাকতে পারে, একটা ক্লাউড ফেসিলিটি তারা পায়, সেটা আমি আমার কোম্পানিতে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব। এটা আমার পক্ষে এখনো সম্ভব না 14 বছর 15 বছর পিছনে গিয়ে কালিয়ে করে গিয়ে সে বিশাল বাধা অতিক্রম করে। তার মানে কি টেকনোলজি পরিবর্তন হচ্ছে। তার মানে আপনারা চাচ্ছেন যে বেসরকারি সহযোগিতা আপনারা চাচ্ছেন, তবে সরকার থেকে যে সহযোগিতা চাচ্ছেন যে ইন্টারনেটের রেটটি যাতে কমিয়ে দেওয়া হয়। এখন আমার মনে হয় যে এটা A to Z প্রত্যেকে এখন হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশন যত বেশি স্বচ্ছন্দ করা যায়। লাইক একটু আগে জব্বার ভাই যেটা বললো যে 3G 4G ইন্টারনেটের টেকনোলজির আশীর্বাদগুলোকে জনগণকে ব্যবহার করতে সুযোগ দিতে হবে, কোনোভাবে ডিপ্রাইভ করা যাবে না জনগণকে। কারণ আপনি আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আজকে আপনার টেলিভিশন চ্যানেলগুলোর এত উৎকর্ষতা স্বাধীন হওয়ার কারণ কি? বিকজ অফ দ্য গভর্নমেন্ট গিভিং দ্য ফেসিলিটি। গভর্নমেন্ট যে ঠিক আছে সবাই আসো, ঠিক একইভাবে টেকনোলজিকে ওপেন করে দিতে হবে। আজকে একই টেকনোলজি, আমি যে কথা বললাম, একই টেকনোলজি নিয়ে আসার পরে কিন্তু আসলে বিভ্রান্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু ইম্পোর্ট লেভেলে এগুলো কমে আনতে হবে। আচ্ছা, আমাদের দর্শক ফোনে অপেক্ষা করছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, প্রশ্ন হইতেছে বর্তমান ইয়াং জেনারেশন আমরা দর্শকের ফোনের লাইনটি কেটে গেছে। আচ্ছা, যে ব্যাপারে আমরা আলোচনা করছিলাম ওনার দিক থেকে আমরা শুনছিলাম। তবে একটি ব্যাপার আপনার কাছে জানতে চাইবো যে আপনার হাত ধরে আমরা যে ব্যাপারগুলো দেখেছি কম্পিউটার খাতে, তার মধ্যে একটি ছিল যে মানুষ কম্পিউটার প্রযুক্তিতে পরিচিত হয়েছে, এবং যে ব্যাপারটি আপনারা করেছিলেন সেটি হচ্ছে যে আমি যতটুকু জানি যে আমার থেকে যে আপনার লেখা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে টেক্সট বই এবং কারিকুলামের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখন কিন্তু জ্ঞান অর্জন করছে, যেটি বলছিলেন যে করা সম্ভব। আর সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে কর্তৃপক্ষ অনার্স পর্যায়ে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্স প্রবর্তন করে সরকারের ডিজিটাল বাংলাদেশকে স্বপ্ন দেখানোর জন্য এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। এটি ব্যাপারে যদি একটু আপনি বলতেন। এটি সত্য, এবং মজার বিষয় হচ্ছে 92 সালে প্রথম কম্পিউটার সমিতির পক্ষ থেকে বলা হয় যে স্কুলে কম্পিউটারকে পাঠ্য করা হোক, সিলেবাস করা হয়। তারপরে 96 সালে এটি পাঠ্য হয় নবম দশম শ্রেণীতে, 98 সালে এটি কলেজে পাঠ্য হয়, এবং দীর্ঘদিন যাবৎ এটি চলে আসছে। আমার বই এখনো 9-10 পাঠ্য আছে, ইন্টারমিডিয়েটে আসলে অনেকের বই আছে। সামনের বছর তো এটাকে বদলে যাচ্ছে। বদলে যাওয়াটা এরকম হচ্ছে যে আমরা বাধ্যতামূলক ভাবে পাঠ্য করে 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, ফলে 9-10 এই পাঠটা সহ পুরোটাই এই বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার আওতায় আসছে। আমি একটু আগে যেটা বলছিলাম ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 2013 সালের ভিতরে হয়ে যাবে, এবং 2021 মধ্যে পরিকল্পনা হচ্ছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী যাতে কম্পিউটার শিখতে পারে সেই ব্যবস্থাটা করা। এটা আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি খাতে কিন্তু এই অবস্থাটা নাই। যেমন সবুরের বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখতে পাবেন ছেলেপেলেরা ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়ায়, পুরো ক্যাম্পাস হয়তো ওয়াইফাই করা আছে, সুতরাং তার জন্য কম্পিউটার টেকনোলজি শেখাটার বড় একটা বিষয় নেই, এবং তাদের প্রায় প্রত্যেকটি কোর্স আছে যেখানে কম্পিউটার তাকে পড়তেই হয়। আমাদের সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চ শিক্ষা পর্যায়ে কিন্তু এই ব্যবস্থাটা কার্যকর ছিল না। জাতীয় বিশ্ববিদ্যালয় এবার করেছে, এবং ওদের বোধ হয় 5-6টা কোর্সের মধ্যে এই বিষয়টি পাঠ্য করা হয়েছে। ওইটার পাঠ্য বই আমার আছে। আমি যেটা মনে করি সেটা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়া, ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্স পর্যায়ে পড়বে, সে কম্পিউটার সম্পর্কে জানবে না, এটি কল্পনাও করা যায় না। এবং আমি মনে করি যে ওই আপনি জেনে যাবে এইরকম একটা ব্যবস্থা থাকা উচিত, যেটা থাকতে হবে। সেটা কিন্তু এখন অলরেডি হয়ে গেছে। একটা শিশু আমরা দেখতে পারি যে জন্ম নেওয়ার পরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, সে কিন্তু ইন্টারনেট, মোবাইল ফোন যোগ করে বলি আর কি, যে আসলে জন্মের পরে যদি কারো নাম রাখতে হয়, এখন কিন্তু জন্মের পরে তার ইন্টারনেট ইমেল আইডিটুকু দিয়ে দিতে হবে বাবা মাকে, যে বাবা তোমার এটা ইমেল আইডি, আদারওয়াইজ হি উইল নট গেট দ্য এক্সিস্টেন্স ইন দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড। এবং যেটা জরুরি সেটা হচ্ছে তার কম্পিউটার স্কিল। যেমন ডাক্তার, সে ডাক্তারই পড়বে,
কিন্তু তাকে জানতে হবে যে আমি কি করে ইন্টারনেট ব্যবহার করতে পারি, আমি কি করে আইসিটি আদার এই ডেভেলপমেন্টস গুলো ইউজ করতে পারি আমার প্রফেশনে, যেন প্রত্যেকটি পেশাজীবী, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাহিত্য পড়ে সেই লোকটি থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য উচ্চশিক্ষা পর্যায়ে অথবা স্নাতক পর্যায়ে কম্পিউটার একটি বিষয় হিসেবে অবশ্যই থাকা উচিত। কম্পিউটার সায়েন্স যে পড়ে তার তো কম্পিউটার সায়েন্স দিবারাত্রি চলে, কিন্তু ওই জায়গাটায় গুরুত্ব দেওয়া দরকার। আমার কাছে মনে হয় যে আমরা যেন অবশ্যই কম্পিউটার একটি বিষয় হিসেবে অনার্স পর্যায়ে রাখি প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য। আচ্ছা, এদিক থেকে আপনার কাছে জানতে চাইবো যে ব্যাপারটি পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখে থাকি যে সফটওয়্যার রপ্তানি এবং উন্নয়নে কিন্তু ব্যাপক একটি সাড়া তারা করেছে, তবে আমাদের দেশে যারা তরুণ রয়েছে এদেরকে কিন্তু বাংলাদেশকে ওভাবে উন্নত করার জন্য এরকম সফটওয়্যার রপ্তানিকারক হিসেবে কিন্তু বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এরকম অবস্থান গ্রহণ করতে পারেনি। এটি আসলে কেন? আসলে এই ব্যাপারটা খুব সহজে আমি যদি বলি যে ভারত যেই সময় শুরু করেছে দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট টাইম। বাংলাদেশ কিন্তু আসলে এখনো, যেটা জব্বার সাহেব বললো, এখনো আমরা কিন্তু অ্যাটিটিউড গ্রো করাতে পারিনি যে গ্রাসরুট লেভেল থেকে কম্পিউটার টেকনোলজিকে সমৃদ্ধ হতে হবে। তো ভারত যেই কাজটুকু করে ফেলেছে, যে ফাউন্ডেশনটা তারা করেছে, এটা কিন্তু ইচ্ছা করলে এখন আমরা ব্রেক করতে পারবো না। বাট এগেন, আমরা কি বসে থাকবো? আমরা বসে থাকার জাতি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বর্তমান অবস্থা থেকে এইটাকে বেস ধরে কিন্তু এগিয়ে আসতে হবে। যে কথাটা একটু আগে উনি বললেন যে আসলে ইন্টারনেটকে বেস ধরেই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। যেমন আমি একটা সিম্পল কথা বলি, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বাংলাদেশে কেউ চাকরি পাওয়ার উচিত, মানে আমি মনে করি বেকার থাকার কথা না। আজকে কেন বাংলাদেশ আউটসোর্সিং এ সারা পৃথিবীর ভিতরে সেরা একটা অবস্থানে ঢাকা সিটিকে অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে? কারণ কি? বিকজ অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে ছেলেরা কিন্তু কারো তোয়াক্কা করে না, তারা বাংলাদেশ কম্পিউটার সমিতিকেও জিজ্ঞাসা করে না, তারা বেসিসকেও জিজ্ঞাসা করে না, গভর্নমেন্টকেও জিজ্ঞাসা করে না। দে গো টু দ্য ইন্টারনেট, দে ফাইন্ড দ্য জব, দে ডু দ্য জব, দে গেট দ্য মানি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে ইনফরমেশনটুকু, এটা কতটা ছেলে জানে? কেন স্কুল বিশ্ববিদ্যালয়কে শিখিয়ে দিচ্ছে না? আজকে স্কুল বিশ্ববিদ্যালয় যদি শিখিয়ে দেওয়া হয়, তাহলে তার একটা মা বাবা যেই অসুস্থ হোক না কেন, আজকে আমরা বলি কৃষিক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি ইন্টারনেট থেকে নেওয়া যায়, সমস্ত ইনফরমেশন কম্পিউটার থেকে নেওয়া যায়। বাট কিভাবে? এই সিম্পল টেকনোলজি যদি সবাইকে একটু শিখিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে কেউ বেকার থাকতে পারে না। কারণ বাংলাদেশের লোকরা কিন্তু মেধাবী জাতি, পরিশ্রমী জাতি, প্রতিশ্রুতিশীল জাতি। এবং অনেকে বলে বাংলাদেশের টিম স্পিরিট নাই, থাকবে কিভাবে? কারণ বাংলাদেশের লোক যদি রাজনীতির বাইরে আপনি নিয়ে আসেন, বাংলাদেশের লোকদের মতো এত ভালো টিম স্পিরিট নাই। এটা তো আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি টেকনোলজিতে আপনারা যদি আসেন, আমরা একসাথে কাজ করছি, আমরা অনেক বড় বড় বিপ্লব এই দেশে সাধন করছি। আজকে আমি এটার কথা না বললেই নয়, আজকে যে চীন বাংলাদেশ মৈত্রী সমাজ, যেটা বঙ্গবন্ধু সম্মান কেন্দ্র হিসাবে পরিগণিত, সেখানে আজকে কিভাবে আমরা আজকে মেলা আয়োজন করছি, এটা বাংলাদেশ কম্পিউটার সমিতির আবিষ্কার। আমরা সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে আমরা বলেছি যে বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাই, এটাকেই আমরা কিন্তু করতে চাই। অনেকে আমাদেরকে পাগল বলেছে তখন। ইভেন আমরা যখন ভাড়া নিই তখন 15,000 টাকা দিয়ে ভাড়া, আজকে সেখানে 55 লাখ টাকা সম্ভবত ভাড়া নিতে। বাট কেন? আমরা নিচ্ছি 15,000 টাকা দিয়ে ভাড়া, কিন্তু আজকে সেখানে 55 লাখ টাকা সরকার পাচ্ছে। তো সেজন্য আমরা বলবো যে বাংলাদেশে আসলে ভারতের সাথে ওই লেভেলে কম্পেয়ার না করা, রেদার আমরা যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আগামীতে। আমরা একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখানে পুঁজিবাজারের একটি ব্যাপার থেকেই থাকে প্রতিদিন, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে, কিন্তু তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি অনেকটাই কম আমরা দেখছি যে পুঁজিবাজারে রয়েছে। এর আশঙ্কা আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে সেই অর্থে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা তো গ্রো করেনি। আমাদের এখানে আইসিটি ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে একটা বড় অংশ যারা হার্ডওয়্যার বিজনেস করে, আর সফটওয়্যার কোম্পানি, সার্ভিসেস এবং অন্যান্য ক্ষেত্রে কোম্পানি নিশ্চয়ই কিন্তু পুঁজিবাজারে যেতে পারে। আপনি ট্রেডিং করে পুঁজিবাজারে তো যেতে পারেন না। ফলে আমাদের ওই গ্রোথটা এখনো পর্যন্ত সেইভাবে হয়ে ওঠেনি। আমি কিন্তু আশাবাদী যে জায়গাটা আমি বরং আমরা বেঁচে গেছে যে আমরা এখনো অস্থির অবস্থার ভিতরে। আশা করছি যে এই যে সীমাবদ্ধতার কথাগুলো আছে, এই সীমাবদ্ধতার থেকে বের হয়ে আমরা যে স্বপ্নগুলো দেখছি, এই স্বপ্নগুলো সফলতায় রূপ নেবে। এবং যে ব্যাপারগুলো বললেন যে সরকার থেকে ইন্টারনেটের যে রেটটি, আমরা আশা করছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তারা যদি শুনে থাকেন তাহলে দ্রুতই এই ইন্টারনেট রেটটি কমিয়ে দেবে এবং সকলের হাতেই আমরা খুব দ্রুতই এই তথ্য প্রযুক্তি চলে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানিয়ে ইমেল করতে পারেন capitalmarket@atnbangla.tv। 11:20 দুপুর 12টায় আবারও ফিরে আসবো শেয়ার বাজারের সবশেষ সংবাদ দিয়ে।